মনে করুন তো লাস্ট 30 বছরে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার নিয়ে এসেছে? মনে করুন তো সাহিত্যে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার নিয়ে এসেছে? আপনি সারা ভারতবর্ষ ঘেটেও দেখতে পারবেন না শিল্প, সাহিত্য, সায়েন্স, যে কোনো বিষয়ে হোক নোবেল পুরস্কার গত 30 বছরে কেউ নিয়ে আসেনি। শুনে অবাক হলেন তো? এবার বলছি। বলবেন যে শান্তিতে তো নোবেল পুরস্কার নিয়ে এসেছে, ভালো কথা। শান্তি যে নোবেল পুরস্কারটা পাওয়া যায় সেটা কিন্তু পড়াশোনা করার জন্য দেওয়া হয় না, আসলে সেটা একটা কাজের জন্য দেওয়া হয়। এইবার বলবেন যে অর্থনীতিতে কেউ নিয়ে এসেছে, না, অর্থনীতিতে কিন্তু ইন্ডিয়া নোবেল পুরস্কার নিয়ে আসেনি। যারা নিয়ে এসেছিল তারা কিন্তু আমেরিকায় পড়াশোনা করেছিল। তো আমি সেই প্রশ্নে যাচ্ছি না। এখন যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, যে এত কিছু ব্যাপার থাকতেও, এত কিছু আমাদের এখানে থাকতেও কেন আমরা নোবেল পুরস্কার আনতে পারছি না? না পাচ্ছি সাহিত্যে, না পাচ্ছি শিল্পে, না পাচ্ছি সায়েন্সে। তাহলে আমাদের ভুলটা কোথায়? ভুলটা কোথায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। শুনলে আপনি শকিং হয়ে যাবেন যে আপনার সন্তান আজকে কোন জায়গায় আছে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো আপনার আঁকা এবং বাচ্চার বিকাশে সাহায্য করবে। বহু অভিজ্ঞতা যেগুলো আছে বাচ্চাদের সঙ্গে ওঠা বসা করে, সেগুলো আমি নিয়ে আলোচনা করি এবং অভিভাবিকারা যারা আছে তাদেরও খুব উপকার হবে এই পুরো বিষয়টা জানলে এবং শুনলে। যাই হোক, তাহলে আজকে মূল বিষয়টায় আসা যাক। আমি প্রথম শখ খেয়েছিলাম যে আমি একটা নামজাদা স্কুলের একটি বাচ্চাকে আঁকাতাম। তো সেই বাচ্চাটা একদিন, এটা বসিরহাটের কথা বলছি, বসিরহাটে একটা নামজাদা স্কুলের একটা বাচ্চা ছেলেকে আঁকাতাম। তো সেখানে গিয়ে শুনলাম সেই স্কুলটা নামজাদা হওয়া সত্ত্বেও সেখানে পড়াশুনো ছাড়া, তাও শুধুমাত্র সায়েন্স গ্রুপ এবং ইংলিশ, এই দুটো ছাড়া আর অন্যান্য সমস্ত বিষয়ে অবহেলা করা হয়। আঁকার ক্লাসে স্যার রীতিমতো আসে না। যদি বলেন নাচ গান, এই সমস্ত ক্লাসগুলোতেও ঠিকঠাক হয় না। বসিরহাটের নামজাদা স্কুল। এরপরের যে স্কুলটার আমি কথা বলছি সেটা হচ্ছে বারাসাতে মধ্যম গ্রামে ধরে নিন এরকম জায়গায়। তো সেই স্কুলেও আমাদের বসিরহাট থেকে বহু বাচ্চা আছে যারা ওখানে যায়, সেখানেও এগুলোকে অত গুরুত্ব দিয়ে শেখানো হয় না। এবার আপনি কি ভাবছেন এই দোষগুলো কাদের? স্কুলের? না, এই দোষগুলো হচ্ছে আপনাদের। কেননা আপনারা স্কুলে ভর্তি হওয়ার পরে, বাচ্চাদের স্কুলে ভর্তি করার পরে কখনোই খোঁজ নেন না যে সেই স্কুলের এক্সট্রা ক্যারিকুলাম জিনিসগুলো কিভাবে শেখানো হয়। একদম দোষ পুরোপুরিভাবে আপনাদের। এবার আপনি ভাবছেন যে আরে আঁকা শিখে, নাচ শিখে, গান শিখে কটাই বা টাকা ইনকাম করবে, কি বা জীবনে করবে? ওর থেকে তো সায়েন্স পড়া ভালো, সায়েন্স নিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই যে ভুল ভাবনার জন্য আজকে এমন অবস্থা যে কলেজগুলোতে যারা বাদ পড়ে যাচ্ছে, যে সমস্ত বাচ্চারা সায়েন্স নিতে পারছে না, তারাই শুধুমাত্র ইতিহাস নিয়ে পড়ছে, বাংলা নিয়ে পড়ছে। কেননা আপনারা যে বাচ্চার তার ভালোবাসা, তার সাবজেক্টের ভালোবাসাকে আপনারা গুরুত্ব দেন না। সেই কারণে আজকে না হচ্ছে কোনো সাহিত্যিক, না পাচ্ছি কোনো ভালো ইতিহাসবিদ। ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ইতিহাস আমাদের শেখানো হয়, মোটামুটি আমরা এখন সেগুলোই বিশ্বাস করি। তার কারণ আমাদের ইতিহাসের ভাড়া শূন্য। আমরা ইতিহাসেও কিছু করতে পারবো না, না পারবো বাংলাতেও কিছু করতে, না পারবো লিটারেচারে কিছু করতে, না পারবো এক্সট্রা ক্যারিকুলামে কিছু করতে। আপনার বাচ্চা যেই স্কুলে যাবে, আপনি দেখবেন যে আপনার ছেলে অঙ্কে 60 পেয়েছে। আপনি তখন কি করবেন? যে অন্য বাচ্চারা তো 80-র উপরে পাচ্ছে, আমার ছেলে কেন 60 পেলো? আপনি সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন তাকে আরো কিভাবে 80 পাওয়ানো যায়, তাকে ওই ইঁদুর ড্রেসে ঢোকাবেন। তার জন্য 10টা মাস্টার দেবেন সেই অঙ্ক শেখানোর জন্য। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে যদি সে আঁকায় ভালো হয়ে থাকে, যদি সে নাচে ভালো হয়ে থাকে, যদি সে গানে ভালো হয়ে থাকে, তখন আপনি কি করবেন? একটা বাচ্চার, একটা মেয়ে, আপনি হচ্ছে যদি নেটে সার্চ করে থাকেন তাহলে দেখবেন একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি বলছিলেন যে মেধা কারে বলে, এই নিয়ে একটা আলোচনা আছে। মেধা কিন্তু শুধু অঙ্ক, ইংলিশ বা সায়েন্স এখানেই হয় না। তাও আপনি কি সায়েন্সও ঠিকঠাক ঠিকঠাক শেখাচ্ছেন? আপনি, আপনার চেষ্টা কি
বড় জোর আইআইটি বা ওরকম কিছু একটা ঢুকিয়ে তারপরে একটা বড় কোম্পানিতে ভালো জব পাওয়া। আমাদের দেশের বিজ্ঞানীরা এখন এরকমই জব করে, তারা নতুন কিছু ইনভেন্ট করার তাদের ক্ষমতা নেই। তাহলে নোবেল পুরস্কারটা আসবে কোথা থেকে? তো যেটা বলছিলাম, তো স্কুলে ভর্তি করার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি টাকা দিয়ে যে স্কুলে ভর্তি করাচ্ছেন সেই স্কুলে এক্সট্রা ক্যারিকুলামকে কতটা গুরুত্ব দেওয়া হয়। এক্সট্রা ক্যারিকুলামে যদি গুরুত্ব না দেওয়া হয় তো সেই স্কুলে আমার মনে হয় না কখনো ভর্তি করানোর প্রয়োজন আছে। আপনার ছেলে অন্য বিষয়ে পারদর্শী হতে পারে, কে জানে, আপনি হয়তো জানেন না, সে হয়তো একটা বড় জায়গায় চলে যেতে পারে, একটা একজন বড় আর্টিস্ট যদি হয় তাহলে তার অর্থের কি কম হবে? মনে করুন তো লাস্ট 30 বছরে একটা মকবুল ফিদা হোসেন এসেছে? আসেনি। তো হুসেন সাহেবের ইনকামের কথা আপনি যদি একটু সার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কিরকম ভাবে সফল। আজ আমাদের প্রত্যেকের কাছে এটা একটা ভয়ানক সমস্যা। আজকে আমি বলছি, আমার কিছু স্টুডেন্ট আছে যাদের আমি দেখেছি যে রবিবার দিন তাদের টিউশন আসছে, রবিবার দিন পড়ার টিউশন, সেই দিন তাদের নাচ গান বা এক্সট্রা ক্যারিকুলাম বা আঁকা কোনো কিছু তাদের সময় নেই। রবিবার দিন, আমরা যখন ছোট ছিলাম তখন রবিবারে ছুটি থাকতো, সেদিন আমরা এই সমস্ত জিনিসগুলো করতাম, অবসর টাইমে খেলাধুলো করতাম। তো আজকে বাচ্চা সেই দিনটুকুর পর্যন্ত রাখিনি। কিছুদিন আগে একজন বলছে যে সকালবেলায় আমার টিউশন আছে, হ্যাঁ, সকালবেলায় তার পড়ানো, ছোট বাচ্চা তাও বলছে তার সকালবেলায় রবিবার দিন পড়ানো আছে, সেই জন্য আঁকা সে করতে পারছে না। তাহলে ভাবুন কোন সর্বনাশের দিকে আমরা আজকে বাচ্চাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রত্যেকে এই ছোটবেলা থেকে র্যাট রেসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে পারুক বা না পারুক। আজকে যদি খেটে খুঁটে একটা ইঞ্জিনিয়ারও বানান একটা বাচ্চা, সেই বাচ্চাটা আজকে কোথায় যাবে ভেবেছেন? ইঞ্জিনিয়ার আজকে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের জব নেই। যে কটা জব করে তাদেরকে শুষে নেওয়া হচ্ছে, বড় বড় কোম্পানিগুলো শুষে নিচ্ছে, সুসাইডের কেস হচ্ছে। আপনি নেট খুলে দেখুন যে কি পরিমাণ শোষণ চলছে তাদের উপরে। এই জীবন আপনি দিতে যাচ্ছেন তার সন্তানকে। আমি ইঞ্জিনিয়ারিং করতে বারণ করছি না, সায়েন্স নিতে পড়তে বারণ করছি না, কিন্তু তার মস্তিষ্কটুকু কতটুকখানি আপনি খুলে রেখেছেন সেটা দেখেছেন কখনো? সে কি সত্যিই ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য? সে কি সত্যিই আজকে মানে একজন বড় বিজ্ঞানী হওয়ার যোগ্য? কখনো ভেবে দেখেছেন? তাকে শুধুমাত্র লড়াইয়ের জন্য তাকে ওইভাবে ছেড়ে দিচ্ছেন। হতে পারে সে অন্যদিকে সেই ফিল্ডে তার ভালো দক্ষতা আছে। এটা আমি শুধু আঁকা নিয়ে বলছি না, সমস্ত ফিল্ডের কথাই বলছি। আজকে সায়েন্সের দিকে যেমন দৌড়ানো হচ্ছে, ভারতে গত 30 বছর বা 50 বছরে যেটা উন্নতি করেছে সেটা হচ্ছে আইআইটি। তো আইআইটিতে কি হয়, আপনি যদি ওখানে চান্স পান তাহলে হচ্ছে ওই সুন্দর পিচাইয়ের মতন হয়তো বড় কোনো জায়গায় গিয়ে সে একটা চাকরি পেতে পারে। তো আমরা সারা বিশ্বকে চাকরি প্রোভাইড করছি, চাকরির যে জব করার যে মানুষ তাদের প্রোভাইড করছে তাদের কোম্পানির উন্নতির জন্য। আমাদের নিজস্ব ইনভেন্ট করার কিছু নেই। আমাদের সায়েন্স নিয়ে আমাদের কেউ এখানে বিজ্ঞানী হয় না, তারা সব চাকুরিজীবী হয়ে যায়। তো এই জিনিসগুলো ভেবে দেখবেন। আমি মানে কি বলবো, আমি মানে আমি আঁকা শেখাতে গিয়ে আজকে প্রায় 20 বছর ধরে শেখাচ্ছি। তো একটা সময় আমি গার্জিয়ানদের বোঝাতাম যে তাদের বাচ্চাকে কিভাবে গাইড করা উচিত বা গাইডেন্স করা উচিত। আজকাল আর বোঝাই না, কাউকে অত বলতেও ইচ্ছা করে না। আজকে আমি ভিডিওর মাধ্যমে বললাম যে তারা বিষয়গুলো যেন সিরিয়াসলি নেন, তারা প্রত্যেকটা যে সাবজেক্টগুলো তাদের স্কুলে আছে সেই সাবজেক্টগুলো প্রত্যেকটা যেন ভালোভাবে পড়ানো হয়, সেটা আপনি বলুন, সেই স্কুলে গিয়ে বলুন। আমাদের এখানে আরো একটা অসভ্যতা আমি চলে, অনেক স্কুলে এই ঝামেলাটা হয়, সেটা হচ্ছে আঁকা, নাচ গান এগুলোকে একটা আলাদা ছোট করে দেওয়া হয়, একটা A+B+ এখন জাতীয় একটা কিছু দেওয়া হয়, মোট নম্বরের সঙ্গে যোগ করা হয় না। তো আপনার বাচ্চা যদি অন্যদিকে ভালো থাকে তাহলে আপনার বাচ্চা পিছিয়ে যাবে, দিন দিন সে হীনমন্যতায় ভুগবে যে আমি ক্লাসের সবচেয়ে লাস্ট বয়, অথচ তার অন্যদিকে তার ক্ষমতা আছে, সে নাচ পারে, সে গান পারে, সে হয়তো আঁকাই পারতে পারে, কিন্তু তার
নাম্বার যেহেতু যোগ হচ্ছে না মূল নম্বরের সাথে, সেহেতু তার দিন দিন হীনমন্যতায় ভুগছে। সে ছোট থেকে ভাবা শুরু করে দিয়েছে, তার কোনো যোগ্যতা নেই। সে পিছনের বেঞ্চে থাকা একটা বাচ্চা, সে অন্য বিষয়ে তার জ্ঞান থাকতে পারে, কিন্তু তার এই বিষয়ে যোগ্যতা নেই। মনে করুন তো, ছোটবেলার কথা মনে করুন, আমাদের স্কুলে যখন পিটির ক্লাস হতো, ফিজিক্যাল সায়েন্স, ওয়ার্ক এডুকেশন, এগুলো হতো, সেই সময়ের কথা ভাবুন। আমরা এই সমস্ত ক্লাসগুলো নিয়ে হাসাহাসি করতাম, ক্লাস ঠিক মতো হতো না। একটা উন্নত দেশের এবার চলে যান, ইউরোপে যান, আমেরিকায় যান, চায়নায় যান, দেখুন সেখানকার বাচ্চাদের কিরকম শেখানো হয়। সেখানে প্রতিটা বাচ্চাকে যাতে অন্যান্য জায়গাতেও ভালো করা যায় সেইগুলো শেখানো হয়। তাদের প্রত্যেকটা সাবজেক্টে তাদের গুরুত্ব দেওয়া হয়, কারণ একটা বাচ্চার কোন দিকে ভালো হতে পারে তা কেউ জানে না। প্রতিটা সাবজেক্ট, তাই তারা আজকে নোবেল প্রাইজেও এগিয়ে আছে, অলিম্পিকেও এগিয়ে আছে, সব দিকে তারা এগিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে কি করা হয়, সায়েন্স পড়ো, সায়েন্স যেভাবে হোক সায়েন্সটা নাও, তারপরে ওই ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাও, 80% এই ধান্দা, তারপরে বাকিগুলো এদিক ওদিক যদি কোথাও হয়ে যায়, ব্যাস কেস ক্লোজড। আমার নিজের জীবন দিয়েও আমি বলতে পারি, আমি নিজে হয়তো যদি সেভাবে আমি বাবা মা সাপোর্ট পেতাম আর্ট বিষয়ে, তাহলে আমি নিজেও হয়তো আরো অনেক দূর এগোতে পারতাম। তো আমার বাবা মা তো অত জানতো না। তা আপনারা তো জানেন, আপনারা খোঁজ নিন, ইঞ্জিনিয়ারিং পড়ে কোনো বাচ্চারা কত সুখে আছে, সায়েন্স নিয়ে পড়ে তারা কত সুখে আছে, কতগুলো নোবেল প্রাইজ এনে দিয়েছে। আর আপনারা যে সব বোনাসটা করছেন, বাচ্চার ক্রিয়েটিভ মাইন্ডটাকে নষ্ট করে দিচ্ছেন ক্রমশ। ছোটবেলা থেকেই ওই মাস্টার, ছোটবেলা থেকেই ওই সানডেতে মাস্টার দিয়ে ভাবছেন যে ব্যাপক কিছু হবে, হবে না, এভাবে হয় না কখনো, এভাবে হতে পারে না। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি, আপনাদেরকে বলছি, বারবার বলছি, প্রতিটা স্কুলে যান এবং চেষ্টা করুন যে প্রতিটা সাবজেক্টে যেন সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। একদিন যদি আঁকার মাস্টার না আসে, একদিন নাচের মাস্টার না আসে, প্রশ্ন করুন কেন আসছে না, কেন ক্লাসগুলো ঠিকঠাক হচ্ছে না। ক্লাস না থাকলে বাড়াতে বলুন। প্রতিটা মনে রাখবেন, প্রতিটা সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটা সাবজেক্ট। একটু চোখ খুলুন, বাইরে উন্নত জায়গাগুলো কেমন হয় দেখুন, তাদের সিলেবাসগুলো দেখুন। যদি আপনার ছেলে বাংলাতে ভালো পারে, তাকে কেউ ঠেকাতে পারবে না, সে বাংলাতেই ভালো কিছু করে ফেলবে। যদি তার ইতিহাসে দক্ষতা থাকে, সে ইতিহাসেই ভালো করে করতে পারবে। সায়েন্স নিয়ে পড়লেই মানে বিরাট কিছু হবে তার কিন্তু হয় না অনেক সময়। ধন্যবাদ, ভালো থাকবেন। রাগের মাথায় হয়তো অনেক কিছু বলে ফেলতেও পারি। আজকাল কিছু কিছু ছবি আমার চোখের সামনে আসে, যেগুলো দেখে আসলে খুব খারাপ লেগে যায়। আমি জানি না এদের কিভাবে বলা যায়, চোখের সামনে কিছু বাচ্চাদের দেখছে এভাবে শেষ হয়ে যেতে, তারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আর আলোচনা করে না, এগুলো দেখে খুবই খারাপ লাগে। তাই আপনাদেরকে বলছি, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে